এখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রাক্তন স্টেট কাউন্সিলর ও সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর হুইয়াও ওয়াং। ডক্টর ওয়াং, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইসলামাবাদ হামলার পর শাটল ডিপ্লোমেসি সম্পর্কে বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি কেমন? হ্যাঁ, আমার মনে হয় চীন সত্যিই তার সাধ্যমতো সব চেষ্টা করছে। আমরা দেখছি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রায় ৩০ জন পররাষ্ট্রমন্ত্রী এবং তার সমকক্ষেদের ফোন করেছেন, যার মধ্যে সব উপসাগরীয় দেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইউরোপীয় ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরাও রয়েছেন। চীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেও বেইজিং এ আমন্ত্রণ জানিয়েছে এবং তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনাতেও অংশ নিয়েছে। তাই আমার মনে হয় চীন এখন সত্যি চায় এই আপনি জানেন তো শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে। আমার মনে হয় চীন অবদান রাখতে চায়। চীন হলো উপসাগরীয় দেশ এবং সেই সাথে উম, আপনি জানেন তো ইরান উভয়ের জন্যই সব থেকে বড় অংশীদার। মানে চীনের প্রায় 40% পেট্রোলিয়াম আমদানি এই হরমুজ প্রণালীর মধ্যে দিয়েই হয়ে থাকে। তাই আমার মনে হয় এটা চীন, আরব এবং ইরানিদের মধ্যে সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ মাসেরও কম সময়ের মধ্যে ক্ষমতায় আসছেন। তাই এটি যত দ্রুত সম্ভব সমাধান করা প্রয়োজন। এটা শুধু চীনের নয়, বরং সব দেশের স্বার্থের সাথেও সামঞ্জস্যপূর্ণ। তাই আমার মনে হয় পাকিস্তানের আরো বেশি উম, চীন ও যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং ইরান সহ নিরাপত্তা পরিষদের অন্য সদস্যের সম্মতিতে মধ্যস্থতা করা উচিত। বিষয়গুলো এগোচ্ছে, তবে আমরা আশা করি ভালো দিক হলো এখন কোনো যুদ্ধ হচ্ছে না। আমরা এখনো আলোচনা করছি। আশা করি সময়ের সাথে সাথে আমরা দ্রুত এর সমাধান করব। ওয়াশিংটন ও তেহরানের দূরত্ব কমাতে চীন কী ধরনের কূটনৈতিক ভূমিকা নিতে পারে? না, আমার মনে হয় চীন সুনির্দিষ্ট কূটনৈতিক ভূমিকা পালন করছে। যেমন চীনের একজন রাষ্ট্রদূত ঝাই যাতায়াত করছেন সব উপসাগরীয় দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের সব দেশগুলোতে, ইরানে, এবং তাদের সাথে কথা বলছেন। এবং আমাদের এখানে সংযুক্ত আরব আমিরাতের প্রিন্স সম্প্রতি চীনে সফরে এসেছিলেন। প্রেসিডেন্ট শি এই মাত্র গত সপ্তাহে সৌদি আরবের বাদশাকে ফোন করেছেন। আপনি জানেন, আমি মনে করি প্রকাশ্যে এবং পর্দার আড়ালে এখন অনেক কূটনৈতিক প্রচেষ্টা চলছে। আমি সে ব্যাপারে নিশ্চিত। এবং আমি আমি মনে করি চীন আলোচনার জন্য সত্যিই অনেক উন্মুক্ত ছিল। আপনি জানেন তো, তাই যেহেতু চীনের আছে একটি একটি এই দ্বন্দ্বে বড় স্বার্থ, যেহেতু আমরা এই অঞ্চলের এবং ইরানের জন্য বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, আমার মনে হয় যে এই শান্তি প্রচেষ্টার সাফল্য যত দ্রুত সম্ভব দেখা চীনের স্বার্থেই। আহ আমি এটা দেখেও আনন্দিত যে প্রেসিডেন্ট ট্রাম্প মে মাসের মাঝামাঝি বেইজিং এ আসছেন এবং তিনি চান না যে চীনা নেতাদের সাথে দেখা করার আগে কোনো যুদ্ধ চলুক। তিনিও চান পরিস্থিতি শান্ত হোক। তাই সবার পক্ষ থেকেই উৎসাহ আছে। যদিও ইরানিদের ক্ষেত্রেও আমার মনে হয় আমাদের চীনের অনুরোধের ওপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। চীন এই অঞ্চলে শান্তির সমাপ্তি দেখতে চায় এবং চীন ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এবং যদি এটি চলতে থাকে, যদি হরমুজ প্রণালী এখনো অবরুদ্ধ থাকে, তবে আমরা দেখব ইরানিদের আয়ের অভাব হবে এবং আমি জানি না তারা কতদিন টিকে থাকতে পারবে। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই গুরুত্বপূর্ণ দ্বন্দ্বে চীনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে এবং চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের বাকি অংশ এবং বিশেষ করে জাতিসংঘের বৃহত্তর স্বার্থে এই দ্বন্দ্ব যত দ্রুত সম্ভব অবসান ঘটানো একান্ত প্রয়োজন। এবং চীন কেবল শাটল ডিপ্লোমেসিতে অংশ নিয়ে ৩৪ জনেরও বেশি মন্ত্রীর সাথে কথা বলে আপনি দেখতে পাচ্ছেন চীন এতে কতটা গুরুত্বপূর্ণভাবে জড়িত হয়েছে এবং আরো সংলাপ ও সমাধানের জন্য চাপ দিচ্ছে। তাহলে হরমুজ প্রণালী নতুন করে অবরোধের হুমকির মুখে পড়ায় চীনের জ্বালানি সরবরাহ কতটা ঝুঁকিপূর্ণ? না, চীন ততটা ঝুঁকিপূর্ণ নয়। যেমনটি আপনি এইমাত্র দেখেছেন, আপনি রিপোর্ট করেছেন যে বেইজিং এ একটি অটো শো চলছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অটো শোতে পরিণত হয়েছে। ২০০০-এরও বেশি কোম্পানি এতে অংশ নিয়েছে এবং ১০ লক্ষ মানুষ এটি পরিদর্শন করেছে। আর সেটা কেন? এটা খুব জনপ্রিয় কারণ
চীন নবায়নযোগ্য জ্বালানি, ইভি, বৈদ্যুতিক গাড়ি তৈরি করছে এবং এখন এই যুদ্ধ বিশ্বে ইভি গাড়ির চাহিদা বাড়িয়ে দিয়েছে এবং চীনে নিজেরই যেমন বেইজিং এ রাস্তার 60% গাড়ি বিদ্যুৎ চালিত এবং চীন এখন গাড়ি চালানোর জন্য দীর্ঘস্থায়ী শক্তি উৎপাদন করতে পারে। তাই চীনের প্রায় 50 থেকে 60% বিদ্যুৎ শক্তি নবায়নযোগ্য হওয়ায় চীনের জলবিদ্যুৎ এবং পারমাণবিক শক্তির মধ্যেও একটি চমৎকার ভারসাম্য রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের পেট্রোলিয়ামের চাহিদা প্রতি বছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। এটি আসলে কোনো বড় সমস্যা ছিল না এবং চীনের একটি বড় জ্বালানি মজুদও রয়েছে। তাই আমি মনে করি চীন ভালোই করবে। তাছাড়া চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার অন্যান্য দেশ থেকে আরো সস্তা গ্যাস কিনতে পারে। আমি মনে করি না এটি একটি বড় সমস্যা হতে যাচ্ছে। যদিও চীন ইরানের 80% পেট্রোলিয়াম কেনে, কিন্তু চীনে ইরানি পেট্রোলিয়াম মাত্র 7 থেকে 8%। তাই 90%-এরও বেশি ক্ষেত্র চীন এর ওপর নির্ভর করে না। তাই আমি মনে করি যে অবশ্যই এখনো আপনি জানেন হরমুজ অবরোধ এটি কেবল চীনের স্বার্থেরই ক্ষতি করবে না, বরং মার্কিন স্বার্থেরও ক্ষতি করবে। এটি মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে, উদ্বেগ বাড়িয়ে দেবে এবং সারা বিশ্বের সমস্ত দুশ্চিন্তা বাড়িয়ে দেবে। আর তারপর এটি আমাদের নিয়ে যাবে, আপনি জানেন, বিশ্ব অর্থনীতির একটি মন্দার দিকে। আর তারপর প্রায় সমস্ত বাণিজ্য মার্কিন ডলারে পরিশোধ করা হয়। তারা ডলারের প্রভাবও কমিয়ে দিতে চলেছে। তাই আমি মনে করি এটি কেবল চীনের জন্য নয়, বরং অন্য সব দেশের জন্য এই যুদ্ধ নিয়ে চিন্তিত হতে হবে, যা বজায় রাখা সম্ভব নয় এবং দ্রুত শেষ করতে হবে। বেইজিং সবসময় একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে। এই পদক্ষেপ 25 বছরের চীন ইরান সহযোগিতা চুক্তির রোডম্যাপে কি প্রভাব ফেলে? না, আমি মনে করি সহযোগিতা চুক্তিটি এখনো বহাল আছে। আমরা আশা করি ইরান স্বাভাবিক হয়ে উঠবে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। চীন সবসময় একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে, বিশেষ করে জাতিসংঘের অনুমোদন ছাড়া কোনো চুক্তির ক্ষেত্রে। তাই আমাদের একটা জাতিসংঘের চুক্তি আছে। আমরা কয়েক বছর আগে কিছু চুক্তিতে পৌঁছেছিলাম। চীন তার একটি অংশ। আসুন জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদের দৃষ্টিভঙ্গিকে পুনরুজ্জীবিত করে সেখানে সক্রিয় ভূমিকা রাখি। চীন, ইইউ, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবাই মিলে চলুন সেখানে শান্তি নিশ্চিত করি। চীন এই শান্তি প্রক্রিয়ার জন্য একটা বড় গ্যারান্টার হতে পারে। আমি মনে করি জাতিসংঘের দৃষ্টিভঙ্গিতে ফিরে এসে বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করাটাই সত্যিই ভালো হবে। আর এই সংকট পাকিস্তান, চীন আর ইরানের মধ্যে ত্রিপক্ষীয় গতিশীলতাকে কিভাবে নতুন রূপ দিতে পারে এবং এর পরে কি কোনো যৌথ নিরাপত্তার পরিকল্পনা আছে? হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই চীন আপনাদের এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল। খুব বেশি দিন আগে নয়। আমি পাকিস্তানকে এই সংকটের মধ্যস্থতাকারী হিসেবে দেখে সত্যি খুব খুশি। আপনারা চীন, আমেরিকা ও ইরানের সাথে কথা বলছেন। এটা দারুণ এবং দেখায় যে পাকিস্তান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং চীন ও পাকিস্তান হলো আয়রন ব্রাদার্স। আপনি জানেন আমরা আয়রন ব্রাদার্স। তাই আমি নিশ্চিত যে চীন এবং পাকিস্তানের যোগাযোগের মাধ্যম খোলা আছে এবং আমরা সত্যিই নিশ্চিত করতে পারি যে আপনি জানেন যদি যদি ইরানি বা পাকিস্তানের চীনের উপদেশের প্রয়োজন হয়, চীন আরো উপদেশ দিতে দ্বিধা করবে না। আমি নিশ্চিত আপনারা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখছেন, যা দারুণ। আশা করি আপনারা আরো চেষ্টা করবেন এবং প্রতিবেশী হিসেবে ইরানিদের সাথেও কথা বলবেন। ভবিষ্যতে এই ত্রিপক্ষীয় নিরাপত্তা সম্পর্কটি বজায় থাকবে এবং এটি একটি পূর্ণাঙ্গ বহুপাক্ষিক সম্পর্ক হবে। তাই আমরা আশা করি যে আমরা এই সম্পর্কটিকে কার্যকর করতে পারবো এবং ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধে সক্ষম হব। আসুন আমরা সবাই মিলে একটি স্থায়ী সমাধান খুঁজি, সবার সাথে একযোগে কাজ করি এবং যুদ্ধের তীব্র নিন্দা জানাই। আমরা আগ্রাসনের বিরোধিতা করি এবং বিশেষ করে জাতিসংঘের অনুমোদনহীন সেই যুদ্ধগুলোর কঠোর নিন্দা জ্ঞাপন করি। তাই আমি মনে করি এটিই সেই পদ্ধতি যা নিয়ে চীন, পাকিস্তান কাজ করতে পারে এবং আমি এই শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখে অত্যন্ত আনন্দিত।
তাহলে পাকিস্তানের মধ্যস্থতায় নিজস্ব জ্বালানি নিরাপত্তা বাড়াতে এবং বেইজিং এর সাথে সম্পর্ক রক্ষায় কি কৌশলগত সুবিধা পাবে? না, পাকিস্তান বড় ভূমিকা রাখতে পারে। একদিকে আপনি ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসাতে পারেন, অন্যদিকে এই শান্তি প্রক্রিয়াটিও আরো বিস্তৃত করতে পারেন। চীন, ইইউ, রাশিয়া বা ইসরায়েলকেও কেন একসাথে আসার আমন্ত্রণ জানানো হবে না? আসুন আমরা সবাই সেখানে আলোচনা করি এবং তাই আসুন একটি বহুপাক্ষিক পদ্ধতি ব্যবহার করি এবং তাই আপনি সত্যি মতভেদগুলো দূরে সরিয়ে রাখতে পারেন, সব পক্ষকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানাতে পারেন, এমনকি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রত্যক্ষ করার জন্যেও, এবং তারপরে সত্যি একটি বহুপাক্ষিক পদ্ধতি গ্রহণ করতে পারেন যা ভবিষ্যতের শান্তি নিশ্চিত করবে। চীন, ইইউ, রাশিয়া এবং সবার মতো আন্তর্জাতিক প্রধান শক্তিগুলোর মাধ্যমে। তাহলে আমাদের আরো নিরাপদ এবং দীর্ঘস্থায়ী শান্তি বজায় থাকবে। তাই আমরা চাই না যে কোনো বিষয়ে একমত হওয়ার পর তা আবার ভেঙে যাক এবং আগামী বছর বা তার পরের বছর আবার যুদ্ধ শুরু হোক। তাই আমাদের সত্যিই আন্তর্জাতিক সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন এবং এই প্রক্রিয়ায় আরো আন্তর্জাতিক পক্ষগুলোকে, বিশেষ করে জাতিসংঘকে সম্পৃক্ত করতে হবে এবং জাতিসংঘের মহাসচিবকেও আলোচনার জন্য ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানানো উচিত। আসুন এটি একটা বহুপাক্ষিক পদ্ধতির মাধ্যমে করি। তাহলে বাহ্যিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আঞ্চলিক অংশীদারদেরকে ইরান পাকিস্তান পাইপলাইন নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমি মনে করি এই যুদ্ধ আসলে কোনো সমাধান দিচ্ছে না। এটি সত্যিই দেখায় যে আজকাল যুদ্ধ মোটেও ফলপ্রসূ কোনো সমাধান বা পথ নয়। আপনি জানেন, আমাদের এখন সত্যিই শান্তিপূর্ণ আলোচনার টেবিলের প্রয়োজন। আমাদের সবাইকে একসাথে থাকা দরকার। আমাদের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমকে সমর্থন করতে হবে। আমাদের স্বাভাবিক আদান-প্রদান এবং স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করতে হবে। আমাদের একতরফা নিষেধাজ্ঞা বা কোনো দেশের দীর্ঘস্থায়ী আইনি আধিপত্য চর্চা করা উচিত নয়, যা সবাইকে নিয়ন্ত্রণ করে। তাই আমি মনে করি কোথাও ন্যায় বিচার থাকতে হবে এবং আমি সত্যিই মনে করি আমাদের জাতিসংঘের পদ্ধতিতে ফিরে যেতে হবে, যা কয়েক বছর আগে ইরানিদের ক্ষেত্রে কার্যকর হয়েছিল। তারপর সেটাকে সত্যিই পুনরায় সক্রিয় করা উচিত। আর আর পাকিস্তানের হাতেই এখন মূল চাবিকাঠি। আপনি জানেন, আপনারা এই মধ্যস্থতার মাঝখানে আছেন, যার দিকে সবাই তাকিয়ে আছে, এবং এটা নিয়ে অনেক আশা করছে। এবং আমি আশা করি যে আপনি জানেন, পাকিস্তান, চীন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া সবাই এবং ইরানিরা, ইসরায়েল সহ আমরা সত্যি একসাথে আসতে পারি এবং একটি সমাধান বের করতে পারি। এই সংকট সমাধানের জন্য যা কয়েক দশক ধরে চলছে। এটাই উপযুক্ত সময় আমাদের এটা সমাধান করার, যাতে হরমুজ সবার জন্য উন্মুক্ত করা যায়। এবং তারপর চলুন আমরা স্বাভাবিক বিশ্বব্যাপী শান্তি এবং সমৃদ্ধিতে ফিরে যাই।